আকাশটা যেন থম মেরেছিল দুপুর থেকেই। ভ্যাপসা গরম, দম বন্ধ করা একটা অস্বস্তি চারিদিকে। মনে হচ্ছিল প্রকৃতি যেন কোনো দুর্যোগের জন্য ভেতরে ভেতরে প্রস্তুতি নিচ্ছে। বিকেলে হঠাৎ করে মেঘ করে এলো। কালো ঘন মেঘে ছেয়ে গেল চারিদিক। তারপর নামলো ঝোড়ো হাওয়া, কাল বৈশাখী। সেদিন দপ্তর থেকে বেরিয়ে আমি যখন ট্রাম ধরবার জন্য ট্রাম ডিপোতে দাঁড়িয়ে, তখন আমি দেখলাম একটা পুরনো ভাঙা মন্দিরের সামনে কিশোরীকে। কি ভায়া, এই ঝড় বাদলের মধ্যে তুমি এখানে? আমি জিজ্ঞেস করলাম। কিশোরী আমার দিকে তাকিয়ে বলল, ও তুমি? ভালোই হলো। আমি তারানাথের কাছে যাচ্ছিলাম। কি আর করবো, এইরকম বাদলা মরশুমে ঘরে মন টিকতে চায় না। আর তাই কিছু রোমাঞ্চকর ভৌতিক গল্প শোনার লোভে ঝড় বৃষ্টির তোয়াক্কা না করেই বেরিয়ে পড়েছিলাম। তা বলি, তুমিও কি চাও না যে কি আমার সাথে ঠাকুরমশাইয়ের কাছে তোমার আমার দুজনেরই সন্ধেটা আজ বেশ জমে উঠুক? কিশোরীর প্রস্তাবটা মন্দ ছিল না, আর তাই আমিও রাজি হয়ে গেলাম। এরপর মটলেনগামী একটা ট্রামে উঠে পড়লাম আমরা দুজন। ট্রামের জানলার বাইরে তাকিয়ে কিশোরীর দিকে ফিরে মৃদু হেসে বললাম, দেখেছো ভায়া, কেমন ঘন কালো মেঘ করেছে আকাশটা। মনে হচ্ছে যেন এখনই ঝাঁপিয়ে পড়বে। কিশোরী জানালার কাঁচের দিকে চোখ রেখে বলল, হ্যাঁ বিভূতি, একটু ভয় করছে, আবার দেখতেও বেশ লাগছে। ওই দেখো, দূরে বিদ্যুতের ঝলকানি। আমি কিশোরীকে বললাম, ওই দেখো, ধর্মতলার মোড়ে কেমন জল জমে গেছে। লোকজন ছাতা মাথায় ছুটোছুটি করছে। আর ওই যে ওই পুরনো বাড়িগুলো দেখেছো? বৃষ্টির ধারায় কেমন যেন আরো রহস্যময় লাগছে না? কিশোরী মুগ্ধ হয়ে দেখছিল। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে যেন কোনো গল্প শুনছি। ট্রাম তারানাথের মঠ লেনের দিকে এগিয়ে চলেছে, আর আমিও কিশোরী মুগ্ধ চোখে দেখছি কলকাতার বর্ষণ মুখর সন্ধ্যা। বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন আমাদের মনে এক নতুন অনুভূতি জাগিয়ে তুলছে। ট্রামটা তখন ধর্মতলা স্ট্রিট ধরে ক্যাঁ ক্যাঁ করতে করতে এগোচ্ছে। আমি আর কিশোরী পাশাপাশি বসেছিলাম। বাইরে তখন ধুমধুমার কাণ্ড। রাস্তার ধুলোবালি শুকনো পাতা ঘূর্ণি খাচ্ছে, গাছপালাগুলো পাগলের মতো দুলছে। বিদ্যুতের তারগুলো থেকে কেমন একটা হিসহিস আওয়াজ আসছে। চারদিকে অন্ধকার, যেন সন্ধ্যা নেমে এসেছে অসময়ে। কোনো মতে আমরা তারানাথের গলির মুখে নামলাম। ঝড় তখন একটু কমেছে, তবে বৃষ্টির ছাঁট তখনও লাগছে। একটা সরু অন্ধকার গলি ধরে আমরা হাঁটতে লাগলাম। দুপাশে পুরনো জীর্ণ বাড়ি, কেমন একটা স্যাঁতস্যাঁতে গন্ধ ভেসে আসছিল। গলির শেষ মাথায় একটা পুরনো উঁচু দেওয়াল ঘেরা বাড়ি। দরজাটা পুরনো কাঠের, লোহার ভারী কড়া লাগানো। আমি কড়াতে হাত লাগিয়ে 2-3 বার নাড়লাম। ভেতরের নিস্তব্ধতা যেন আরো গাঢ় হয়ে উঠল। কিছুক্ষণ পর দরজার ওপাশে পায়ের আওয়াজ পাওয়া গেল, খটখট করে কাঠের খড়মের শব্দ। ধীরে ধীরে দরজাটা খুলল। আবছা আলোয় দেখলাম সামনে দাঁড়িয়ে তারানাথ তান্ত্রিক। এসো। তারানাথ গম্ভীর স্বরে বললেন। তার কণ্ঠস্বরে কেমন একটা কর্তৃত্ব মেশানো। আমরা দুজন সন্তর্পণে ভেতরে ঢুকলাম। দরজাটা আবার বন্ধ হয়ে গেল, আর আমরা কাল বৈশাখীর সন্ধ্যাবেলায় এক রহস্যময় জগতে প্রবেশ করলাম। বাইরে তখন কাল বৈশাখী ঝড়ের শনশন শব্দ আবার শুরু হয়েছে, আর সেই সঙ্গে ঘন ঘন মেঘের গুরুগম্ভীর ধ্বনি মিশে গিয়ে আজকের শহর কলকাতার সন্ধ্যাকালীন পরিবেশ বেশ রোমাঞ্চকর হয়ে উঠেছিল। আমি আর আমার বাল্যবন্ধু কিশোরী সেন ঠাকুর মশাই তারানাথ তান্ত্রিকের মঠ লেনের বাড়িতে গরম চা আর তেলে ভাজা দিয়ে নিজেদের বৈশাখের সন্ধ্যার গল্পের আসর বেশ ভালোই জমিয়ে তুলেছিলাম। আর ঠাকুর মশাই মানেই রোমাঞ্চকর ভৌতিক অভিজ্ঞতার
এক সুবিশাল ভাণ্ডার, আর সেই ভাণ্ডার কুবেরের ঐশ্বর্যের ভাণ্ডারকেও যেন ছাপিয়ে যায়। সেদিন ঠাকুরমশাইকে আমি আর কিশোরী বলেছিলাম, ঠাকুরমশাই, বর্তমান নবজাগরণ তথা আধুনিক বিশ্বে যখন আমরা বসবাস করছি, বিজ্ঞান এবং বিজ্ঞানীদের আশীর্বাদ ধন্য হয়ে যখন আমরা সকল কুসংস্কার, অন্ধবিশ্বাস এবং অবাস্তব চিন্তাভাবনাকে নিজেদের জীবন থেকে বিতাড়িত করতে পেরেছি, তখন অন্যদিকে আজও আমাদের কানে তন্ত্রমন্ত্র, জাদুটোনা, বশীকরণ, মারণ, উচ্চাটনের মতো কালা জাদুর কথা এবং এদের অস্তিত্ব আর ভয়াবহতা বিশ্বাস করাতে বাধ্য করে যে বিজ্ঞান আর যুক্তির বাইরেও এমন একটা জগৎ আছে যেটার রূপ, রস, গন্ধ, বর্ণ কোনো কিছুই আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য নয়। ঠাকুরমশাই, আজকে কালবৈশাখী ঝড়ের এই বর্ষণ মুখর সন্ধ্যায়, এই হ্যারিকেনের আবছা আলো আধারিতে আমি আর কিশোরী আপনার কাছ থেকে কালো জাদুর ভয়াবহতার উপর কাহিনী শুনতে চাই। আপনি আমাদের আজ আপনার জীবনের ঘটে যাওয়া এমনই একটি কাহিনী শোনান, আমরা আজ সেই কাহিনী শুনব। আমার এই কথায় কিশোরীও সম্মতি জানিয়ে দিল। আর এবার ঠাকুর মশাই সিগারেটে একটা লম্বা টান দিয়ে অবশিষ্টাংশটা ছাইদানি হিসেবে ব্যবহৃত নারকেলের মালাটায় গুঁজে দিয়ে যেই কিছু বলতে যাবে, অমনি তক্তপোষের পাশের বন্ধ জানলাটা সশব্দে খুলে গেল, আর একরাশ শীতল ঝোড়ো হাওয়া শোঁ শোঁ শব্দে প্রবেশ করল ঘরে, আর সেই সঙ্গে হ্যারিকেনের শিখাটা দপ করে নিভে গেল, আর ঘরটা ঢেকে গেল নিকষ কালো অন্ধকারে। তারানাথ ওই অন্ধকারে কোনো মতে দেশলাই দিয়ে হ্যারিকেনটা জ্বালিয়ে বললেন, বহু বছর আগের কথা বিভূতি। তারানাথ গভীর স্বরে বললেন, এই বর্ধমান অঞ্চলের এক অভিশপ্ত গ্রামে আমি গিয়েছিলাম। গ্রামটি তখন মণিকর্ণিকা ভৈরবী নামের এক ভয়ঙ্কর কালো জাদুকারীর অভিশাপে জর্জরিত। এই ভৈরবী আমার পূর্ব পরিচিত, কারণ আমি আর ভৈরবী কোনো এক সময় সব সাধনা শেখার জন্য বীরভূম জেলার এক প্রত্যন্ত গ্রামের শ্মশানে গিয়েছিলাম। তখন ভৈরবী আমারই সতীর্থ ছিল। বলতে পারো আমি আর ও ছিলাম একই গুরুর শিষ্য। কিন্তু যেমন হাতের 5টা আঙুল সমান হয় না, ঠিক তেমনই দুজন শিষ্যের মধ্যেও পার্থক্য থাকে। কেউ চায় বিদ্যা অর্জন করে জনমানুষের উপকার করে, আবার কেউ চায় নিজেই সর্বে সর্বা হয়ে কর্তৃত্ব করতে। আর সেইবার ঠিক সেটাই হয়েছিল। ভৈরবী গুরুদেবকে ঠকিয়ে গুরুদেবের সকল গোপন বিদ্যার পুঁথি পুস্তক সমূহ চুরি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু আমি ওকে ধরে ফেলি হাতে নাতে। আমি বলেছিলাম, ছি মণিকর্ণিকা, তোমার লজ্জা করে না? যে পাত্রে খাচ্ছ সেই পাত্রে ছিদ্র করছো। গুরুদেবের একান্ত গোপনীয় এইসব পুস্তক চুরি করলে কি করে তুমি? তোমার এত লোভ, ক্ষমতা লোভের। আমার কথা শুনে ভৈরবী রাঙা চোখে আমার দিকে তাকিয়ে গর্জন করে বলেছিল, তারানাথ, তোর এত বড় সাহস হয় কি করে যে তুই আমাকে, ভৈরবী মণিকর্ণিকাকে ঠিক ভুলের উপদেশ দিচ্ছিস? কৈফিয়ত চাইছিস তুই? শুনে রাখ তারানাথ, এই বিদ্যা আমি অর্জন করবই, কেউ আমাকে আটকাতে পারবে না। আর বাকি রইল ওই বুড়োটার কথা। তাহলে তোকে বলে রাখি, এখানে তোর আসার আগে কুটিরে ওই বুড়োটার জীবনের শেষ দৃশ্যটা করে এসেছি। তোর মতন ওই বুড়োটাও এসেছিল আমাকে বাধা দিতে, কিন্তু হায় রে, এখন নিজেই সে পরপারে চলে গেছে। যদি প্রাণে মরতে না চাস তাহলে সরে যা, তুই আমার সামনে থেকে দূর হয়ে যা তুই। এরপর মণিকর্ণিকা আমাকে এক লাথি দিয়ে মাটিতে ফেলে নিজের তীব্র বেগে শ্মশান ভূমি ছেড়ে বেরিয়ে চলে গেল। আমি পরে কুটিরে ফিরে গিয়ে দেখলাম শয়তানটা গুরুদেবের ধর থেকে মাথাটা আলাদা করে দিয়ে মেরে ফেলেছে, আর সারা কুটিরে রক্তের বন্যা চলে গেছে।
সেদিনের পর থেকে আমি আর কখনো ভৈরবী মণিকর্ণিকাকে দেখিনি, কিন্তু ওর নামটা আমি ভুলতে পারিনি। এরপর জীবনের বিভিন্ন চড়াই উতরাই অতিক্রম করেছিলাম। তন্ত্র সাধনারও জগতে বিবিধ ভয়াবহ দিকও প্রত্যক্ষ করেছিলাম আমি। এইভাবেই আমি হয়ে উঠেছিলাম তারানাথ তান্ত্রিক। সেই সব কথা তো তোমাদের আগেই বলেছিলাম আমি। এত অবধি বলে একটু থামলেন ঠাকুর মশাই। আবার পর মুহূর্তেই উনি বললেন, ভৈরবী মণিকর্ণিকা এই কয়েক বছরে প্রভূত শক্তির অধিকারী হয়ে উঠেছিল। সেই বীরভূমের শ্মশান থেকে বেরিয়ে মণিকর্ণিকা সুদূর বারাণসীর প্রসিদ্ধ তন্ত্র সাধনার পীঠ হরিশ্চন্দ্র ঘাট এবং মণিকর্ণিকা ঘাটে নিজের সাধনার স্থল তৈরি করেছিল। আর সেই স্থানেই বড় বড় সব নাম না জানা অঘরী তান্ত্রিকদের কাছ থেকে কালো বিদ্যার শক্তি লাভ করতে শুরু করেছিল। পরে সেই ওই অঘরীদের উপরই ওই বিদ্যের প্রয়োগ করে ওই তান্ত্রিকদের হত্যা করে ক্ষমতার শীর্ষে উঠে গিয়েছিল। আর গোটা বারাণসী থরথর করে কেঁপে উঠেছিল মণিকর্ণিকা ভৈরবীর নামে। কিন্তু আজকের কাহিনী হরিনারায়ণপুর গ্রামকে নিয়ে। হরিনারায়ণপুর মোটেই ছোট গ্রাম নয়। উত্তরে বয়ে যাচ্ছে আঁকাবাঁকা খাল, নাম তার কাটালিয়া। বর্ষাকালে যখন জলে ফুলে ওঠে মনে হয় যেন সাক্ষাৎ যমুনা। গ্রামের পূর্ব দিগান্ত জোড়া সবুজ ধানের ক্ষেত, বাতাসে ঢেউ খেলে যায়। পশ্চিমে পুরনো বটগাছ, তার তলায় গায়ের লোকেদের সকাল সন্ধ্যার আড্ডা। আর দক্ষিণে জমিদার বাবুর বিশাল বাগান বাড়ি। এই গ্রামে নানা ধরনের মানুষ বাস করে। কেউ চাষ করে, কেউ তাঁত বোনে, কেউ বা আবার মাছ ধরে দিন গুজরান করে। বামুন পাড়ার পণ্ডিত মশাইয়ের টোল, সেখানে ছেলেরা সন্ধেবেলা শ্লোক আওড়ায়। কুমোর পাড়ায় হাড়ি কলসি তৈরির ধুম লেগেই থাকে। আর মাছের পাড়ায় সাধারণ গৃহস্থ। সবাই মিলেমিশে থাকে, সুখ দুঃখে একে অপরের পাশে দাঁড়ায়। জমিদার বাবু শ্রীকান্ত রায় চৌধুরী এলাকার একজন মান্যী ব্যক্তি। শুনেছিলাম তাদের বংশ অনেক পুরনো। তাদের পূর্বপুরুষ নাকি বহুদূর থেকে এখানে এসে জমিদারির পত্তন করেছিলেন। লোকে বলে তাদের রক্তে নাকি রাজকীয় ধারা আছে। শ্রীকান্ত বাবু ঠাকুর দাদা মানে জমিদার বংশে যিনি গোড়াপত্তন করেছিলেন, তিনি ছিলেন খুবই প্রতাপশালী। প্রজাদের কাছে তিনি যেমন কঠোর ছিলেন, তেমনি বিপদে আপদে তাদের সাহায্যও করতেন। তার ছেলে শ্রীকান্ত বাবুর বাবা ছিলেন একটু অন্য রকমের মানুষ। তিনি ছিলেন বিদ্যুৎসাহী এবং দয়ালু। গ্রামে পাঠশালা স্থাপন করেছিলেন, পুকুর কাটিয়েছিলেন। আর এখানকার জমিদার বাবু শ্রীকান্ত রায় চৌধুরী, তিনি সাহেব সুবোধের সঙ্গে ওঠেন বসেন। নতুন নতুন ধরনের পোশাক পরতেন, শিকার ভালোবাসতেন। তবে প্রজাদের প্রতি তার নজর ছিল। তবে হ্যাঁ, একটা কথা না বললেই নয়, জমিদার বাড়ির অন্দরমহলের খবর বড় একটা বাইরে আসে না। শুনেছি কর্তার বিধবা দিদি আছেন, তিনি নাকি খুব রাশভারী মহিলা। আর ছোট ছেলেটি অরূপ, সে তো কলকাতার কলেজে পড়ে। কালে ভদ্রে গ্রামে আসে আর এসেই আবার চলেও যায়। এটা হলো আমাদের হরিনারায়ণপুর আর আমাদের জমিদার বাবুর বংশের মোটামুটি কথা। হরিনারায়ণপুর গ্রামের এই শান্ত নিরিবিলি পরিবেশে যখন সকলে নিজেদের জীবন খুব ভালো করে যাপন করছিল, ঠিক সেই সময় দুর্যোগের কালো মেঘ অশনি সংকেত নিয়ে এলো ওদের জীবনে। একদিন এরকমই এক কাল বৈশাখীর দুর্যোগপূর্ণ রাত্রে সুদূর বারাণসী প্রসিদ্ধ হরিশ্চন্দ্র ঘাট থেকে ভৈরবী মণিকর্ণিকা অন্ধকারে সাম্রাজ্ঞীর মতো এসে উপস্থিত হলো। সদর দরজার সামনে উপস্থিত হয়েছিল।
আর ওখানে উপস্থিত হয়ে দারোয়ানকে বলল, আজকের রাতটা কাটানোর মতো একটু জায়গা দেবে বাছা? আমি অনেক দূর থেকে আসছি, যাব অনেক দূরে, কিন্তু এই দুর্যোগের রাতে একলা মেয়ে মানুষ কিনা, তাই যেতে পারছি না। তাই যদি একটু আশ্রয় দাও তাহলে ভারী উপকৃত হই। ভৈরবীর কথা শুনে দারোয়ান কোনো কথা না বলে দরজা খুলে দিল। আর তারপর ভৈরবী ভদ্রাসনে বাহির মহলের বৈঠকখানায় নিয়ে এলো। এরপর দারোয়ান বাড়ির এক ঝিকে দিয়ে ভেতর বাড়িতে খবর দিল। যথারীতি কিছুক্ষণ পর জমিদার বাবু বাহির মহলে এসে উপস্থিত হলেন। আর উনি দেখলেন দীর্ঘাঙ্গী আলু থালু চুল এবং তীক্ষ্ণ চাহনি বিশিষ্টা এক তান্ত্রিক সন্ন্যাসিনী। তিনি এসে বসেছেন ওনার ভদ্রাসনের বাহির মহলে। তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, কিন্তু বাইরে সাহস দেখিয়ে বললেন, কে কে তুমি? এই অসময়ে এখানে কেন? ভৈরবী হেসে উঠলেন। সে হাসি যেন বরফের কুঠার। তোমার মঙ্গল কামনায় এসেছে জমিদার, তবে খালি হাতে তো আর আসা যায় না। এই বলে সে নরমুণ্ডটি উঁচু করে ধরলেন। ভয়ে পিছিয়ে গেলেন জমিদার বাবু। অনিচ্ছা সত্ত্বেও জমিদার বাবু কিসের এক অমোঘ আকর্ষণে ভৈরবীকে ভেতর মহলে নিয়ে এলেন এক চাকরের সাথে। আর তারপর দোতলার সবচেয়ে বড় পূব দিকের ঘরটা খুলে দিলেন। এ দৃশ্য দেখে ভৈরবী এক রহস্যময় হাসি দিয়ে জমিদার বাবুর দিকে তাকিয়ে হাতের ইশারায় চাকরটাকে চলে যাওয়ার নির্দেশ দিয়ে বলল, তুমি বড় ভালো মানুষ জমিদার, কিন্তু তোমার আশেপাশে অনেক শত্রু যারা তোমার ক্ষতি করতে চায়। আপনি আপনি কি চান? ভৈরবী তার ঝোলা থেকে একটা ছোট পুতুল বের করলো। পুতুলটি দেখতে অবিকল জমিদার বাবুর মতো, পরনে তারই পোশাক। জমিদার বাবু বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। এই পুতুলটি এখন থেকে তোমার ভাগ্য নিয়ন্ত্রণ করবে। ভৈরবী বলল, তার কণ্ঠস্বরে এক মাদকতা। আমি একে যা নির্দেশ দেব তুমি তাই করবে। জমিদার বাবু প্রতিবাদ করতে চাইলেন, কিন্তু তার মুখ দিয়ে কোনো কথাই বের হলো না। তার শরীর যেন অবশ হয়ে আসছিল। ভৈরবী পুতুলটির মাথায় হাত বুলিয়ে মন্ত্র পড়তে শুরু করলো। তার কণ্ঠস্বর ক্রমশ উচ্চ গ্রামে পৌঁছালো। চারপাশের বাতাস যেন ভারী হয়ে উঠল। জমিদার বাবুর চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসতে লাগলো। তার মনে হলো তার ইচ্ছা শক্তি ধীরে ধীরে কেউ যেন কেড়ে নিচ্ছে। তিনি অসহায়ের মতো অনুভব করতে লাগলো। কিছুক্ষণ পর ভৈরবী মন্ত্র থামালো। পুতুলটি হাতে নিয়ে সে জমিদার বাবুর দিকে তাকালো। তার চোখ দুটো জ্বলছিল। এখন থেকে তুমি আমার হাতে ক্রীড়ানক জমিদার। ভৈরবী শীতল স্বরে বলল, যা বলবো তাই শুনবে, কোনো অবাধ্যতা সহ্য করা হবে না। জমিদার বাবু কাঠ হয়ে দাঁড়িয়ে রইলেন। তার মুখের পেশিগুলো শক্ত হয়ে গিয়েছিল, চোখের দৃষ্টি শূন্য। তার মনে হচ্ছিল তার আত্মা কেউ যেন ছিনিয়ে নিয়েছে। সেই রাতে আর তেমন কিছু ঘটল না। জমিদার বাড়ির সকলে, এমনকি গ্রামবাসীরা সকলেই পরদিন থেকে ভৈরবীর কাছে আসতে লাগলো নিজেদের সমস্যা নিয়ে। আর ভৈরবীও নিজের তন্ত্রবিদ্যার মাধ্যমে সেই দুর্বল মনকে আকৃষ্ট করে নিতে লাগলো। ভৈরবী এখন হরিনারায়ণপুরের জমিদার বাড়ির সর্বে সর্বা। জমিদার শ্রীকান্ত রায় চৌধুরী তার হাতের পুতুল। তার প্রতিটি নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে। একদিন সকালে জমিদার বাবুর গ্রামের চণ্ডী মণ্ডপে এসে দাঁড়ালেন। তার চোখে সেই নিষ্প্রাণ দৃষ্টি, মুখে কোনো অভিব্যক্তি নেই।
গ্রামের মাতব্বর গোবিন্দ মণ্ডল এগিয়ে এসে কর্তাবাবু শরীর কেমন আছে জিজ্ঞেস করলেন। ওনার কথা শুনে জমিদার বাবু বললেন, আমি ঠিক আছি। মা ভৈরবী এসেছেন আমাদের গ্রামে। তিনি চান গ্রামের উন্নতি হোক, সকলের মঙ্গল হোক। ঠিক সেই সময় ভৈরবী সেখানে উপস্থিত হলো। তার পরনে লাল পোশাক, গলায় রুদ্রাক্ষের মালা, কপালে সিঁদুর তিলক, তার চোখে তীক্ষ্ণ দৃষ্টি। গম্ভীর স্বরে ভৈরবী বললেন, আমি এসেছি তোমাদের রক্ষা করতে গ্রামবাসীরা। এই গ্রামের ওপর অনেক অশুভ শক্তির নজর পড়েছে। আমি আমার জাদু দিয়ে সেই সব দূর করব। তবে তার জন্য তোমাদের সকলের সাহায্য একান্ত প্রয়োজন। গ্রামের মহিলারা ভয়ে একে অপরের দিকে তাকালে। কি করতে হবে তাদের, সেই প্রশ্ন করলেন বৃদ্ধ হরিহর বিশ্বাস। ভৈরবী নিজের তর্জনী আকাশের দিকে তুলে আদেশের ভঙ্গিতে বললেন, প্রথমত, এই গ্রামের মন্দিরের সমস্ত সোনাদানা আমার হাতে তুলে দিতে হবে। দেবতাকে রক্ষা করতে গেলে আগে আমাকে শক্তিশালী হতে হবে। আর জমিদার রমাকান্ত আমার আদেশ পালন করবেন। তিনি যা বলবেন সেটাই তোমাদের মেনে চলতে হবে। জমিদার বাবুর দিকে তাকিয়ে ভৈরবী মুচকি হাসল। ভৈরবীর কথায় সম্মতি জানিয়ে জমিদার বাবু ওই দিকে তার ভঙ্গিতে তর্জনী তুলে সকলের দিকে নির্দেশ করে বললেন, তোমরা মায়ের কথা শোনো, এটাই তোমাদের সকলের জন্য ভালো। গ্রামবাসীরা হতমম্ব হয়ে গেল। এই সেই শ্রীকান্ত রায় চৌধুরী, যিনি সর্বদা গ্রামের মানুষের পাশে ছিলেন। আজ তার কণ্ঠে এমন কর্তৃত্বর সুর। এরপর থেকে হরিনারায়ণপুরে ভৈরবীর কালো জাদুর প্রভাব স্পষ্ট হতে শুরু করল। জমিদার বাবুর নির্দেশে গ্রামের পুরনো মন্দির ভেঙে সেখানে ভৈরবীর পুজোর বেদি তৈরি হলো। গ্রামবাসীরা ভয়ে প্রতিবাদ করার সাহস পেল না। একদিন গ্রামের কৃষক রাম আর তার জমির ধান বিক্রি করে কিছু টাকা এনেছিল। রাতে তার বাড়িতে চুরি হলো। সকালে রাম কাঁদতে কাঁদতে জমিদারের কাছে এসে বলল তার সব টাকা চুরি হয়ে গেছে। রামের এই কথা শুনে জমিদার বাবু নির্বিকার ভাবে বললেন, মায়ের ইচ্ছা, হয়তো তোমার আরো বেশি দান করা উচিত ছিল। রাম হতাশ হয়ে ফিরে গেল। এরপর গ্রামে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। পুকুরের মাছ মরে যেতে লাগলো, গবাদি পশু অসুস্থ হতে লাগলো, ফসল নষ্ট হতে শুরু করলো। গ্রামবাসীরা বুঝতে পারল এইসব ভৈরবীর কালো জাদুর ফল। একদিন সন্ধ্যায় গ্রামের কয়েকজন সাহসী যুবক চুপি জমিদারের কাছে গেল। তারা এসে জমিদারকে সোজাসুজি জিজ্ঞেস করল, জমিদার আদৌ কি গ্রামের অবস্থা জানে? তাদের কথা শুনে জমিদার বাবু রাগান্বিত গলায় বলে উঠলেন, তোমরা মায়ের বিরুদ্ধে কথা বলছো? তোমরা জানো না মায়ের কত ক্ষমতা। চুপ করো, নইলে তোমাদের খারাপ হবে। যুবকরা বুঝতে পারল জমিদার বাবু আর আগের মানুষ নেই। ভৈরবী তার মন মস্তিষ্ক সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করছে। হরিনারায়ণপুরের আকাশে ভৈরবীর কালো জাদুর মেঘ ক্রমশ ঘন হচ্ছিল। গ্রামবাসীরা অসহায় বোধ করছিল, কিন্তু তাদের মনে ক্ষীণ হলেও প্রতিরোধের আগুন জ্বলছিল। তারা বুঝতে পারছিল তাদের নিজেদের গ্রামকে বাঁচাতে হলে এই ভয়ানক মায়াজাল ভেদ করতেই হবে। গ্রামের মহিলারা সন্ধ্যায় নদীর ঘাটে জল আনতে এসে নিজেদের মধ্যে ফিস করে কথা বলছিল। দেখেছিস কাণ্ড? কাল রাতে নাকি বুড়ো গোপালের উঠোনে আগুনের গোলা দেখা গেছে। হ্যালো, আর পরশু রাতে নাকি শ্মশানের দিক থেকে কান্নার আওয়াজ ভেসে আসছিল। আমার তো গা ছমছম করছে। সব ওই ভৈরবী আসার পর থেকে হচ্ছে। আমার তো মনে হয় ও নিশ্চয়ই কোনো খারাপ জাদু করেছে।
ক্রমে ক্রমে গ্রামে নেমে এলো হতাশার কালো ছায়া। জমির ফসল শুকিয়ে গেল, পুকুরের মাছ মরে গেল, ঘরে ঘরে কান্নার রোল। গ্রামের মানুষ বুঝতে পারছিল এইসব ভৈরবীর কালো জাদু ছাড়া আর কিছুই নয়। একদিন গ্রামের কয়েকজন সাহসী যুবক জোটবদ্ধ হয়ে ভৈরবীকে প্রতিরোধের চেষ্টা করে, কিন্তু ভৈরবী তার ভয়ানক তন্ত্র শক্তির মাধ্যমে তাদের পরাজিত করে বন্দী করে রাখে। এই ঘটনায় গ্রামের মানুষের মনে ভয় ঢুকে যায়। তারা বুঝতে পারে ভৈরবীকে থামানো সহজ নয়। একদিন রাতে যখন কালবৈশাখী ঝড় আরো প্রবল হয়, গ্রামের মানুষ একত্রিত হয়ে এক চরম সিদ্ধান্ত নিল। তারা ঠিক করলো যে কোনো মূল্যে ভৈরবীকে শেষ করতে হবে। তাদের আর কোনো উপায় ছিল না। সেই ভয়াল রাত গ্রামের মানুষ ভদ্রাসনে পেছনের বাগানের দিকে এগিয়ে গেল। ভৈরবী তখন সেখানে গভীর তন্ত্র সাধনায় মগ্ন ছিল। ঝড়ের গর্জন আর মানুষের মিলিত চিৎকারে আকাশ যেন ফেটে পড়ছিল। গ্রামের মানুষ ভৈরবীকে ঘিরে ফেলল। প্রথমে ভয় পেলেও তাদের মনে তখন নিজেদের বাঁচানোর তীব্র আকাঙ্ক্ষা। ভৈরবী তার সকল কালো জাদু প্রয়োগ করার চেষ্টা করেন, কিন্তু জনরোষের কাছে তার তন্ত্র শক্তি হার মানে। ক্রোধিত গ্রামবাসী ভৈরবীকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে এলো। তারপর যা ঘটল তা বড়ই মর্মান্তিক। ক্রুদ্ধ জনতা ভৈরবীকে আগুনে পুড়িয়ে মারল। মৃত্যুর আগে ভৈরবী এক ভয়ানক অভিশাপ দিয়ে যায় গ্রামকে। সে চিৎকার করে বলে, তোমরা আমার জীবন কেড়ে নিলে, হ্যাঁ, এর ফল তোমরা ভোগ করবে। এই গ্রাম ধ্বংস হবে। এখানে আর কেউ সুখে শান্তিতে বাস করতে পারবে না, কেউ না। ভৈরবীর মরার পর কিছুদিন সবকিছু শান্ত ছিল, কিন্তু ধীরে ধীরে অভিশাপের প্রভাব টের পেতে থাকে। গ্রামে একের পর এক খারাপ ঘটনা ঘটতে লাগলো। মহামারী দেখা দিল, বহু মানুষ মারা গেল। যারা বেঁচে রইল তাদের মনে সবসময় একটা অজানা ভয় কাজ করত। জমিদার বাবুর অবস্থাও শোচনীয় হলো। তার ধন সম্পত্তি ধীরে ধীরে শেষ হয়ে গেল, আর তিনি একাকী ও হতাশায় জীবন যাপন করতে লাগলেন। গ্রামটি যেন এক মৃত্যুপুরীতে পরিণত হলো। মানুষজন গ্রাম ছেড়ে চলে যেতে লাগলো। ভৈরবীর আত্মা এই গ্রামে ফিরে এলো এক কৃষ্ণপক্ষের নিশ্চিত্র অন্ধকার বিশিষ্ট রাত্রিতে। কৃষ্ণপক্ষের নিশ্চিত্র অন্ধকারে গ্রামটা যেন আরো রহস্যময় হয়ে উঠেছিল সেইবার। জোনাকি মিটমিটে আলো ছাড়া কোথাও কোনো প্রাণের স্পন্দন ছিল না। হঠাৎ শ্মশান ঘাটের দিক থেকে ভেসে এলো একটা চাপা কান্নার আওয়াজ। বাতাস ভারী হয়ে উঠল এক শীতল স্পর্শে। গ্রামের মানুষ ভয়ে দরজা জানলা আরো শক্ত করে আটকে দিল। তাদের মনে একটাই আতঙ্ক, শয়তান ভৈরবীর অতৃপ্ত আত্মা ফিরে এসেছে। গ্রামের নির্জন পথে দেখা গেল সেই রহস্যময় নারী মূর্তির অবয়বকে। লম্বা চুল, রক্তচক্ষু আর বিকৃত হাসি দেখলেই বুকের রক্ত একেবারে হিম হয়ে যায়। এটাই শয়তান ভৈরবীর অতৃপ্ত আত্মা। ভৈরবীর আত্মা নিশিরাত্রির নিস্তব্ধতায় সুযোগ নিয়ে প্রতিটা ঘরের সামনে গিয়ে বিকৃত স্বরে বলল, দরকল, আমি এসেছি। আমার হিসাব আমি বুঝে নিতে এসেছি। দরকল। ভয়ে তাদের হাত পা ঠান্ডা হয়ে গেল। ভৈরবীর কণ্ঠস্বর শুনে গ্রামের মোড়ল ভয় মেশানো গলায় ঘরের ভেতর থেকে বলল, ভৈরবী, তুমি কেন ফিরে এসেছো? আমরা তো তোমাকে শাস্তি দিয়েছি। ওর এই কথা শুনে গগন বিদারী অট্ট হাসি দিয়ে ভৈরবী বলল, শাস্তি?
তোরা আমাকে মুক্তি দিসনি, বরং আমার আত্মাকে আরো যন্ত্রণা দিয়েছিস। আমার সাধনা অসমাপ্ত, আমার প্রতিশোধ নেওয়া এখনো বাকি। রাতের নিস্তব্ধতাকে ভেঙে ভেসে আসে একটা করুণ সুর, যেন দূর থেকে কোনো বাঁশি বাজছে, কিন্তু তার মধ্যে রয়েছে এক গভীর আরতি। গ্রামের মানুষ একে বলে নিশির ডাক। বিশ্বাস করা হয় এই ডাক যে শোনে তার বাড়িতে অশুভ কিছু ঘটতে চলেছে। সে রাতে চাঁদ ঢাকা পড়ে গেছে কালো মেঘে। জঙ্গলের দিক থেকে ভেসে আসা সেই সুর আরো স্পষ্ট হলো। একটি ছোট্ট কুড়ে ঘরের বাইরে বছর বাজেকের একটি শিশু খোকা ঘুমাচ্ছিল। তার মা যশোদা ঘরের ভেতরে কাজ করছিল। নিশির ডাকের করুণ সুর যশোদার কানেও এলো। তার বুকটা ধড়াস করে উঠল। অজানা আশঙ্কায় মনটা ভরে গেল। ধীরে ধীরে সুরটি কুড়ে ঘরের কাছে এসে থেমে গেল। বাইরের আবছা অন্ধকারে একটি আবছা মূর্তি দেখা গেল। লম্বা শীর্ণ, পরনে লাল শাড়ি, মুখের জায়গায় শুধু দুটো জ্বলন্ত চোখ। শয়তান ভৈরবী। ভৈরবী ফিসফিস করে বলে উঠল, খোকা, খোকা। ঘুমন্ত খোকা প্রথমে চমকে উঠল, তারপর ভয়ে তার ছোট মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে কিছু বোঝার আগেই ভৈরবী তার শীর্ণ হাত বাড়িয়ে খোকাকে কোলে তুলে নিল। খোকা ভয়ে চিৎকার করতে চেষ্টা করলো, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না, যেন কোনো অদৃশ্য শক্তিতে তার মুখটা বন্ধ করে দিয়েছে। যশোদা ঘরের বাইরে ছুটে এলেন নিশির ডাকের শব্দ শুনে। তিনি দেখলেন তার চোখের সামনে ভৈরবী খোকাকে কোলে তুলে নিয়ে জঙ্গলের দিকে হেঁটে যাচ্ছে। সেই দৃশ্য দেখে যশোদা আর্তনাদ করে উঠল। মন্দিরের ভেতরে একটি কালো পাথরের বেদি। বেদির পাশে চলছে রহস্যময় ধোয়া ওঠা আগুন। ভৈরবী বেদির উপর খোকাকে শুইয়ে দিল। খোকার ছোট্ট শরীর ভয়ে কাঁপছিল। তার নিষ্পাপ চোখগুলো আতঙ্কে খেলা করছিল। ভৈরবী তার তীক্ষ্ণ শীতল দৃষ্টি খোকার দিকে স্থির করে বলল, দীর্ঘ প্রতীক্ষার পর আজ আমার পূজা সম্পূর্ণ হবে। এই শিশুর রক্ত আমার দেবতাকে তৃপ্ত করবে, আর আমি লাভ করব অসীম ক্ষমতা। খোকা ভয়ে কাঁদার চেষ্টা করলো, কিন্তু তার মুখ বাঁধা। তার ছোট্ট হাত পা গুলো দুর্বলভাবে নাড়াচাড়া করছিল। ভৈরবী একটি ধারালো কালো রঙের ছুরি হাতে নিল। আগুনের আলোয় সেই ছুরি চকচক করে উঠল। ভৈরবী তার বিভৎস হাসি হেসে বলল, ভয় নেই ছোট্ট শিকার, এই যন্ত্রণাই তোমাকে অমরত্বের পথে নিয়ে যাবে। যশোদা তখন আর্তনাদ করতে করতে মন্দিরের কাছে এসে পৌঁছেছে। ভাঙা থামের আড়াল থেকে তিনি দেখলেন সেই ভয়াবহ দৃশ্য। তার পৃথিবী যেন মুহূর্তে ধসে পড়ল। ভৈরবী ছুরিটি উঁচু করল। চোখের নিমিষে যশোদা সেই ছোট্ট খোকার হৃৎপিণ্ড শরীর থেকে পৃথক হয়ে ভৈরবীর অতৃপ্ত আত্মার হাতে ধরা সেই ছুরিটার তীক্ষ্ণ বলয় ডগার উঠে এলো। আর ভৈরবী সেই কচি হৃৎপিণ্ডটা মনে সুখে চিবিয়ে খেয়েছিল। এরপর থেকে প্রায় প্রতি রাতেই এরকমই ঘটনা পুনরাবৃত্তি ঘটতে থাকে। এরপর কেটে যায় বেশ কয়েকটা বছর। জমিদার শ্রীযুক্ত শ্রীকান্ত রায় চৌধুরীর দেহাবসানের ঘটে, আর এখন তার ছেলে হয়ে ওঠে গ্রামের নতুন জমিদার। কিন্তু এই জমিদার বাবুর মৃত্যু যে ঠিক কিভাবে হয়েছিল তা কেউ সঠিকভাবে বলতে পারেন না। বিকেলের রোদ তখন পশ্চিম আকাশের দিকে বেশ অনেকখানি হেলে পড়েছিল। দামোদর নদীর তীরে তখন আমি দাঁড়িয়ে হরিনারায়ণপুর গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলাম। আর ঠিক এইরকম সময়ে আমি দেখলাম গ্রামের একটি পুরনো বট গাছের তলায় কয়েকজন প্রবীণ ব্যক্তি কি সব আলোচনা করছেন। এ দৃশ্য দেখে মনের ভেতরটায় কেমন অশুভ অমঙ্গলের ঘণ্টা বেজে উঠল।
মধুসুন্দরী দেবী প্রদত্ত শক্তিতে যে আমার এমনটা হয় তা তোমরা অজানা নয়। যাই হোক, আমি আমার কৌতূহল বশে কিছুটা এগিয়ে গেলাম ওদের দিকে। ওদিকে গিয়ে আমি শুনলাম ওরা কি সব শয়তান ভৈরবীর কথা বলছে। ব্যাপারটা কেমন যেন সন্দেহজনক লাগলো। আমি ওদের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, আপনারা কার কথা বলছিলেন? শয়তান ভৈরবী? আমার কথা শুনে ওনাদের মধ্যে একজন আমাকে বললেন, আপনি কে বাবা? এই গায়ে তো আগে দেখিনি। আমি তারানাথ তান্ত্রিক। এই গ্রামে এসেছি কিছু অনুসন্ধানের জন্য। আপনারা যা বলছিলেন শুনে মনে হলো আমার অনুসন্ধানের সূত্র হয়তো এর মধ্যেই লুকিয়ে আছে। আমার কথা শুনে উনি বললেন, বসুন ঠাকুর মশাই, বসুন। অনেক কথা সহজে শেষ হওয়ার নয়, তবে আপনি যখন জানতে চেয়েছেন তখন বলবো। শয়তান ভৈরবী এই গায়ের ত্রাস ছিল এক সময়, আর জমিদার শ্রীযুক্ত শ্রীকান্ত রায়চৌধুরী তিনি তো ছিলেন গায়ের মাতা। অথচ ভৈরবী তাকে এমন বশে এনেছিল যে নিজের ভালো মন্দ জ্ঞানও হারিয়ে ফেলেছিলেন তিনি। আপনারা কি সেই সময়কার ঘটনা নিজের চোখে দেখেছেন? তখন তো আমরা যুবক ছিলাম, ভয়ে ভয়ে দিন কাটিয়েছি। ভৈরবী যা চাইতো জমিদার তাই এনে দিত। কারো সাহস ছিল না তার কথার উপর কথা বলার। ভৈরবী সাধারণ ছিল না, তার মধ্যে অন্য কিছু ছিল, হয়তো কালো জাদু, হয়তো অন্য কিছু। আজও সেই সব দিনের কথা মনে পড়লে গা শিউরে ওঠে। জমিদার বাবুর শেষটা বড় করুণ হয়েছিল বাবা। ভৈরবী যখন ধীরে ধীরে গায়ের সব কিছু নিজের মুঠোয় নিতে শুরু করলো, তখন অনেকেই ফুঁসতে শুরু করেছিল, কিন্তু ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়নি। একদিন হঠাৎ করে জমিদার বাবু অসুস্থ হয়ে পড়লেন। প্রথমে কেউ পাত্তা দেয়নি, ভেবেছিল ভৈরবী হয়তো কোনো নতুন খেলা দেখাচ্ছে, কিন্তু দিনের পর দিন তার শরীর খারাপ হতে থাকলো। ভৈরবী সেই সময় জমিদার বাবুর কাছে কাউকে ঘেঁষতে দিত না, নিজের হাতে ওষুধ দিত। কে দিত কে জানে। গায়ের বৈদ্য মশাই একবার চেষ্টা করেছিলেন দেখতে, কিন্তু ভৈরবী তাকে অপমান করে তাড়িয়ে দেয়। তারপর একদিন খবর এলো জমিদার বাবু আর নেই। জমিদার বাবুর মৃত্যুর পর ভৈরবী কিছুদিন এখানে ছিল। মৃত্যুর আগে জমিদার বাবুর ঘরের লোকেরা নাকি অনেক পুতুল দেখতে পেয়েছিল। অদ্ভুত দেখতে সেই সব পুতুল। শোনা যায় সেই পুতুলগুলোর মধ্যে নাকি জাদু ছিল। জমিদার নাকি সব সময় সেই পুতুলগুলো নিজের কাছে রাখত। ভৈরবী যা ইশারা করত সেই পুতুলগুলো যেন সেই নির্দেশ পালন করত। জমিদার বাবুর মৃত্যুর পর সব কিছু এলোমেলো হয়ে গিয়েছিল। ভয়ে কেউ ও বাড়ির ধারে কাছেও যায়নি অনেক দিন। হয়তো লুটপাট হয়ে গেছে, নয়তো জঙ্গলে হারিয়ে গেছে। পরবর্তীকালে গ্রামের কিছু যুবক আগুনে পুড়িয়ে মারে ওই ভৈরবীকে, কিন্তু ভৈরবী মরবার সময় এই গ্রামকে অভিশাপ দিয়েছিল, যারা তার এই পরিণতি করেছে তাদের বংশে যেন আর কেউ আলো না দেখে। পুরুষরা নাকি অকালে মরবে, আর মেয়েরা তাদের নাকি সারা জীবন চোখের জলে ভাসতে হবে। আমি দীর্ঘশ্বাস ফেলে বৃদ্ধকে বললাম, হ্যাঁ, আচ্ছা বাবা, আজ তাহলে আসি। আপনার শরীরে খেয়াল রাখবেন। বৃদ্ধ মাথা নেড়ে সম্মতি জানালো। গ্রামের পথ ধরে আমি পা বাড়ালাম হরিনারায়ণপুরের জমিদার বাড়ির দিকে। বেশ কিছুটা পথ হাঁটার পরে আমি বিশাল ফটক পেরিয়ে জমিদার বাড়িতে ঢুকলাম। তখন সন্ধ্যা নেমে এসেছে। পুরনো দিনের জৌলস আর নেই, তবে বিশালত্ব এখনো সেই আগের মতোই। আমি সদর দরজার সামনে দাঁড়িয়ে দারোয়ানকে বললাম, দারোয়ানজি, দরজাটা একটু খুলে দাও, আমি জমিদারবাবুর সাথে দেখা করতে এসেছি। আমাকে বাড়ির মহলে আসতে দেখে চাকর হরি তাড়াতাড়ি নেমে এলো বাহির মহলে, আর তারপর আমাকে দেখে গড় হয়ে প্রণাম করে নাম পরিচয় জিজ্ঞেস করলো। আমি এক যাযাবর তান্ত্রিক সন্ন্যাসী, তারানাথ জ্যোতির্নবী। ঘুরতে ঘুরতে এই গ্রামে এসেছি। আমার কথা শুনে হরি আমাকে তক্তাপোষের উপর বসতে দিয়ে ভেতর মহলে চলে গেল জমিদার বাবুকে খবরটা দিতে। বেশ কিছুক্ষণ পরে হরি ফিরে এলো বাহির মহলে, আর ওর সাথে একজন মলিন বদন সুপুরুষ ব্যক্তি।
দেখে বুঝলাম ইনি জমিদার। জমিদার বাবু আমাকে গড় হয়ে প্রণাম করলেন আর তারপর বললেন, আসুন আসুন ঠাকুরমশাই, কি সৌভাগ্য আমার। আজ আজ বেশ কয়েক বছর পর সাধুর আগমন ঘটল আমাদের এই ভদ্রাসনে। বাবা মশাইয়ের সময় সাধুদের পদধূলি পড়তো এই বাড়িতে, কিন্তু বাবা মশাইয়ের এক আকস্মিক মৃত্যু। আমি ওনার মুখ থেকে কথা কেড়ে বললাম, অরূপবাবু, আপনার বাবার হঠাৎ করে চলে যাওয়া সত্যি অপ্রত্যাশিত। উনি তো বেশ শক্ত সমর্থ ছিলেন শুনেছিলাম এই গ্রামের কয়েকজনের থেকে। হ্যাঁ হ্যাঁ ঠাকুরমশাই, বছরখানেক আগেও দিব্যি কাজকর্ম করতেন। হঠাৎ হঠাৎ একদিন রাতে বুকে অসহ্য যন্ত্রণা শুরু হয়। আমরা কিছু বুঝে ওঠার আগেই সব সব শেষ। কত ডাক্তার কবিরাজ ডাকা হলো, কিন্তু কিছুতেই কিছু হলো না। আর তার উপর ভৈরবী মা। যেন কি? না মানে ওনার মনে হয় সময় হয়ে গিয়েছিল। আমি আর বিষয়টা টানলাম না, কিন্তু মনের ভেতর আবারও সেই নাম ভেসে উঠল, ভৈরবী। এই ভৈরবীর রহস্য উন্মোচন করার তাগিদ মনের ভেতর প্রকটিত হয়ে উঠল। এরপর আমি হরিকে যেতে বললাম, আর তারপর আমি অরূপবাবুকে বললাম, জমিদার বাবু, এখানে আসবার সময় গ্রামের কয়েকজনের কাছ থেকে আমি ভৈরবীর কথা আর আপনার বাবার কথা শুনেছিলাম। দেখুন বাবু, আপনি কলকাতা শহরের কলেজ থেকে পড়াশোনা করেছেন, বহু নামকরা ডিগ্রিও আপনি অর্জন করেছেন, আর তাই হয়তো আপনার কাছে এইসব জিনিস নিছকই রূপকথার গল্পের মতো অবাস্তব। কিন্তু কর্তা, এইসব কোনো কিছুই অবাস্তব নয়। এটাই সত্যি, আমাদের গ্রাম অভিশাপগ্রস্ত, আর আপনার বাবার মৃত্যু এই অভিশাপের চলতেই হয়েছিল। ভৈরবী নিজে অতৃপ্ত বাসনা নিয়ে মরেছিল, তাইও প্রতিশোধ নিয়েছে আপনাদের মারার। আমার কথা শেষ হতে না হতেই জমিদার বাবু আবার আমাকে বললেন, ঠাকুরমশাই, প্রথম দিকে এইসব আমি বিশ্বাস করতাম না, কিন্তু বাবা মশাইয়ের অস্বাভাবিক আচরণ, ভৈরবী মণিকর্ণিকার এই বাড়িতে আগমন, আর গ্রামের মানুষের হাহাকার, এই সব কিছু আমার সকল যুক্তি তর্ককে এক লহমায় শেষ করে দেয়। ঠাকুরমশাই, আপনি আপনি আমাদের রক্ষা করুন। আমরা সকলেই বাঁচতে চাই। আমি আমার প্রজাদের রক্ষা করতে চাই। এই বলে জমিদার বাবু চলে গেল ঘর থেকে। জমিদার বাবুর মুখ থেকে মণিকর্ণিকা নামটা শোনার পর আমার মুখটা বিবর্ণ হয়ে গিয়েছিল, কারণ আমি আগেই বলেছি এই নামটা এই তন্ত্র সাধনার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ভৈরবী মণিকর্ণিকার মতো নিজ নিম্ন শ্রেণীর তন্ত্রের অধিকারিণীরা যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা কিছু নিদর্শন আমি দেখেছিলাম আর এখানে এসে শুনেছিলাম। আমি তখন মনে মনে ঠিক করে নিয়েছিলাম, যে করেই হোক আগামীকাল রাত্রিতে শেষবারের মতো ওই ভৈরবীর মুখোমুখি হব, আর ওকে ওর ওই পাপময় অতৃপ্ত আত্মার জীবন থেকে মুক্তি দেব। এরপর সেই রাতে তেমন কিছুই হলো না। পরদিন সকালে আমার ঘুম ভাঙল কিছু নারী পুরুষের সমবেত কান্নার শব্দে। আমি তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে এলাম, তারপর সিঁড়ি দিয়ে নেমে এলাম বাহির মহলের উঠোনে, আর সেখানে গিয়ে দেখলাম কয়েকজন যুবক আর কিছু মেয়েরা এসেছে। উঠোনের ঠিক মাঝে পরপর 4টে বিকৃত শিশুর মৃতদেহ পড়ে রয়েছে। জমিদার বাবু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন ওদের সামনে। ওরা কাঁদতে কাঁদতে বলল, কর্তা, সেদিন আপনি আপনাদের এই গ্রাম ছেড়ে যেতে দিননি। আমরা বারবার বলেছিলাম কর্তা, এই গ্রামে ভূত আছে, এই গ্রামে থাকলে আমাদের জীবন নরক হয়ে যাবে, কিন্তু আপনি শোনেননি। আর দেখুন আজ কি হলো আমাদের। পারবেন কর্তা আমাদের বুকের ধন, আমাদের এই মৃত সন্তানদের আমাদের কোলে ফিরিয়ে দিতে? আমি জমিদার বাবুর কাছে গিয়ে দাঁড়াতেই জমিদার বাবু আমাকে বললেন, আর পারছি না ঠাকুরমশাই, এই ঘটনা এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
এর থেকে পরিত্রাণ পাওয়ার অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। কত ওঝা গুণিন এদেরকে এনেছিলাম এই গ্রামে, কিন্তু ফলাফল সেই শূন্য। আমি আর ওখানে বেশিক্ষণ থাকতে পারলাম না, তাড়াতাড়ি ঘরে ফিরে এলাম। আর ঘরে ফিরে নিজেকে প্রস্তুত করতে লাগলাম আজ রাতের জন্য, কারণ আজ রাতে আমি মুখোমুখি হতে চলেছি সেই ভৈরবীর। রাত তখন গভীর, জমিদার বাড়ি এবং গ্রামবাসী সকলেই ঘুমে নিমজ্জিত। তখন আমি নতুন রক্ত বস্ত্র পরিধান করলাম, কপালে দিলাম রক্ত চন্দনের তিলক, গলায় পরলাম পদ্ম বীজের মালাটা। এরপর জমিদার বাড়ির কাছারির বড় ঘরটায় ঢং ঢং করে রাত 12টা বেজে উঠল। আজ আমাবস্যার ঘোর অন্ধকার। জমিদার বাড়ির পেছনের পুকুর ঘাটে কেমন যেন একটা দম বন্ধ করা নীরবতা। চারপাশে ঝিঝি পোকার একটানা ডাকে পূর্ণ, কিন্তু সেই ডাকেও যেন আজ ভয়ের সুর। মনটা ছটফট করছে, বুকের ভেতরটা থুকপুক করছে অজানা এক আশঙ্কায়। ধীরে ধীরে পা টিপে টিপে সদর দরজা পার করলাম। চারিপাশ অন্ধকার, আশেপাশে কিছুই দেখা যায় না, কেবলমাত্র দূরে শ্মশানের দিক থেকে ভেসে আসা ক্ষীণ আলোটাই পথ দেখাচ্ছে। শ্মশানের পথে গ্রামের মেঠো রাস্তা ধরে হাঁটতে লাগলাম। দুপাশে ঝোপঝাড়, তাদের আবছা আলো ছায়া যেন জীবন্ত হয়ে নড়ছে। রাতের অন্ধকারে চিতাভস্মে স্তূপগুলো যেন দৈত্যের মতো দাঁড়িয়ে আছে, একটা গা ছমছমে নীরবতা চারিদিকে। হঠাৎ একটা তীক্ষ্ণ আর্তচিৎকার, মনে হলো যেন কোনো জীবন্ত মানুষকে ছিঁড়ে খাচ্ছে কেউ। বুকটা কেঁপে উঠল। তারপর আরো কয়েকটা বিকট চিৎকার ভেসে এলো চারিদিক থেকে, যেন অসংখ্য অভিশপ্ত আত্মা তাদের যন্ত্রণা প্রকাশ করছে। আমি মন্ত্র জপতে লাগলাম। আমার স্বর ক্রমশ দৃঢ় হলো, চিৎকারগুলো আরো বাড়তে লাগলো। মনে হলো যেন শ্মশানের মাটি ফুঁড়ে উঠে আসছে তারা। আমার সামনে আবছা অন্ধকারে হঠাৎ দেখলাম একটি নারী মূর্তি ধীরে ধীরে স্পষ্ট হলো। আলু ধালু চোখ, রক্তচক্ষু, ঠোঁটের কোণে হিংস্র হাসি। এই সেই শয়তান ভৈরবী। আমার তাকে চিনতে একটু বিলম্ব হলো না, কারণ সে ছিল আমার গুরু বোন এবং সাধনার সতীর্থা ভৈরবী মণিকর্ণিকা। শ্মশানের নীরবতা আবার ভয়ঙ্কর হয়ে উঠল। ভৈরবীর চোখের আগুন যেন আমাকে গ্রাস করতে আসছিল। এই সাক্ষাৎ কতক্ষণ চলবে আর এর পরিণতি বা কি হবে, তা একমাত্র মা ভবানী জানেন। আমার দিকে তাকিয়ে মণিকর্ণিকা অতৃপ্ত আত্মাদের চোখের ভেতর জ্বলতে থাকা আগুনের লেলিহান শিখা আরো প্রখর হয়ে উঠল। আর সে এবার কর্কশ শব্দে হেসে উঠে বলল, বাহ, বহু বছর পর তোর সাথে আবার দেখা হলো তারানাথ। সেই দৃঢ়, অবিচল, অদম্য সাহসী তারানাথ তান্ত্রিক আজ এত বছর পরেও ঠিক সেইভাবেই আমার সামনে দাঁড়িয়ে। কিন্তু তারানাথ, আমি যে মহাশক্তিশালী, আর আমি জানি তুই এখানে কেন এসেছিস। পারবি না তান্ত্রিক, তুই কিছুতেই পারবি না আমার মায়াজাল থেকে এই গ্রামকে রক্ষা করতে। তাই বৃথা চেষ্টা করিস না। মণিকর্ণিকার অতৃপ্ত আত্মার সেই কথা শুনে আমি তাকে বললাম, আমি তোমাকে ভয় পাই না মণিকর্ণিকা। তোমার মতো এই সমস্ত নিম্ন শ্রেণীর তন্ত্রের অধিকারিণীদের শাস্তি দিতেই আমি এখানে এসেছি। দেখি আমি থাকতে তুমি এ গ্রামের ক্ষতি করো কি করে। আমি এবার গম্ভীর কণ্ঠে ভৈরবীকে বললাম, ভৈরবী, তোমার কালো জাদু আর কতদিন এই পবিত্র ভূমিকে কুলুষিত করবে? এক ঝলক ঠান্ডা বাতাস বয়ে গেল, আর তার সঙ্গে ভেসে এলো তীক্ষ্ণ হিস হিস করা একটা নারী কণ্ঠ। পবিত্র ভূমি? এই শ্মশান তো মৃত্যুর লীলা ক্ষেত্র। এখানে পবিত্রতা খোঁজা মূর্খামি। সন্তান্ত্রিক, আমার শক্তি এখানে বহুগুণ। তোর দুর্বল মন্ত্র আমার কিচ্ছু করতে পারবে না। তোমার অত্যাচার আর সহ্য করা হবে না। আজ তোমার কালো শক্তির বিনাশ হবে।
তর্জনী তুলে ভৈরবী আমাকে বলল, বিনাশ! সামান্য এক মানুষ আমার মতো শক্তির কাছে? তবে দেখ আমার কালো জাদু কি করতে পারে, দেখ তুই। সঙ্গে সঙ্গে ভৈরবী তার হাতের নরকপালটি শূন্যে তুলে ধরল। পাত্রের ভেতর থেকে কুণ্ডলি পাকানো কালো ধোঁয়া আরো ঘন হয়ে ছড়িয়ে পড়ল। সে ধোঁয়ার মধ্য থেকে বেরিয়ে আসতে লাগলো বিভৎস সব আকৃতি, বিভৎস মুখ, ধারালো নখ আর জ্বলন্ত চোখ। তারা ক্ষুধার্ত সাপদের মতো আমার দিকে ধেয়ে এলো। আমি এবার চোখ বন্ধ করে মা মহামায়ার নাম উচ্চারণ করলাম, আর সেই সঙ্গে পদ্মবীজের মালাটা চেপে ধরলাম। মুহূর্তের মধ্যেই আমার চারপাশে এক উজ্জ্বল জ্যোতির্বলয় তৈরি হলো। সেই আলোর স্পর্শে কালো ধোয়ার জীবগুলো আর্তনাদ করে পিছিয়ে যেতে লাগলো। বিস্মিত হয়ে ভৈরবী বলল, একে তোর এই সামান্য আলো আমার সৃষ্টিকে দুর্বল করছে। অসম্ভব, এটা অসম্ভব। হঠাৎ ভৈরবী তার হাত প্রসারিত করলো আর আমার দিকে কালো বিদ্যুতের ঝলক ছুঁড়ে মারল। বিদ্যুতের তীব্রতায় শ্মশানের বাতাস ভারী হয়ে উঠল। আমি দ্রুত সরে যাওয়ায় বিদ্যুতের পাশ দিয়ে চলে গেল, কিন্তু আমার গায়ের বস্ত্রের কিছুটা অংশ পুড়ে গেল। আমি এবার ভৈরবীকে বললাম, এতক্ষণ তুমি তোমার শয়তানি শক্তির পরিচয় দিয়েছ, কিন্তু এবার আমি তোমাকে কিছু দেখাতে চাই। এই বলে আমি আমার কামণ্ডল থেকে জল ছড়িয়ে দিলাম এবং একটি বিশেষ মন্ত্র উচ্চারণ করলাম। সঙ্গে সঙ্গে শ্মশানের মাটি কেঁপে উঠল। আমার সামনে একটি তেজি সিংহ মূর্ত হয়ে উঠল, যার শরীর থেকে সোনালি আলো ছড়াচ্ছিল। সিংহটি গর্জন করে ভৈরবী ও তার কালো ধোয়ার সৃষ্টিগুলোর দিকে ঝাঁপিয়ে পড়ল। শুরু হলো এক ভয়ঙ্কর সংগ্রাম। সিংহের থাবায় কালো জীবগুলো ছিন্ন ভিন্ন হয়ে গেল, আর আমার মন্ত্রের প্রভাবে ভৈরবীর কালো জাদু দুর্বল হতে শুরু করলো। তার চারপাশে থাকা কালো ধোঁয়া মিলিয়ে যেতে শুরু করলো। তার রক্তবর্ণ চোখ ধীরে ধীরে স্বাভাবিক হতে লাগলো, কিন্তু সেখানে দেখা গেল ভয় আর পরাজয়ের স্পষ্ট ছাপ। ভৈরবী দুর্বল স্বরে বলল, না 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 না, এ হতে পারে না। আমার শক্তি, আমার শক্তি। সিংহটি আমার দিকে তাকালো, যেন আমার আদেশ জানার অপেক্ষা করছে। আমি শান্ত স্বরে বললাম, থেমে যাও। এরপর ভৈরবী আমার পায়ে পদানত হলো। আমি ওর অতীতের ভুলগুলো স্মরণ করিয়ে দিলাম। গ্রামের মানুষের উপর তার অত্যাচারের কথা বললাম। ধীরে ধীরে ভৈরবীর মধ্যে পরিবর্তন হতে দেখা গেল। আমার কথায় ভৈরবীর অন্তরের অনুতাপ ও শোকের সৃষ্টি হলো, আর এবার ও আমায় বলল, তারানাথ, অতীতে আমি পদে পদে বহুবার বহু অন্যায় করেছি। যে বিদ্যা প্রদান করেন সেই গুরুকে আমি হত্যা করেছিলাম, আর ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে একের পর এক জঘন্য পাপকর্মে লিপ্ত হয়ে নিজের পাপের বোঝা বাড়িয়ে তুলেছিলাম। কিন্তু আর নয় তারানাথ, আর নয়। আমি মুক্তি চাই তারানাথ, মুক্তি চাই। এই অনন্ত অতৃপ্তির যন্ত্রণা আর আমি সহ্য করতে পারছি না। আমার আত্মা দগ্ধ হচ্ছে অনুশোচনায়, কিন্তু সেই অনুশোচনা আমাকে শান্তি দেয় না। আমি কত শত নিরীহ প্রাণ কেড়েছি, কত পরিবার ধ্বংস করেছি। আমার ক্ষমতার দম্ভে আমি অন্ধ ছিলাম। এখন সেই সব আর্তনাদ আমার কানে প্রতিধ্বনিত হয়। আমি তখন ওকে বললাম, তবে কেন তুমি এতদিন ধরে যন্ত্রণা বহন করে চলেছ? কেন মুক্তির পথের খোঁজ করোনি? আমার মনে হয়েছিল আমার পাপ এত গভীর যে কোনো ক্ষমা, কোনো মুক্তি আমার প্রাপ্য নয়। কিন্তু আর পারছি না। সেই অভিশপ্ত জীবন আমাকে তিলে তিলে মারছে। তোর খ্যাতি আমি বহু শুনেছি তারানাথ, শুনেছি তুই পতিতকেও উদ্ধার করতে পারিস। তাই শেষ আশা নিয়ে তোর দ্বারে এসেছি।
নিজে সতীর্থায় এহেন অবস্থা দেখে আমি আর স্থির থাকতে পারলাম না। আমি এবার আমার সঙ্গে থাকা গঙ্গা জলের ঘটিটার থেকে কিছুটা জল ওর দিকে ছুঁড়ে মারলাম আর ভগবানের কাছে প্রার্থনা করে বললাম, হে অনন্ত করুণাময়, এই অভাগিনী আত্মা অনুতাপের আগুনে দগ্ধ হচ্ছে, তার অতীতের পাপ ক্ষমা করো এবং তাকে শান্তির পথে চালিত করো। আজ থেকে ভৈরবী তার শয়তানি রূপ ত্যাগ করল, তার আত্মা মুক্ত হোক। তারপর আমি গ্রামে ফিরে সকলকে ওই কথা বললাম। সকলেই খুব আনন্দিত হয়ে উঠেছিল। তারপর আমি ওদের কাছ থেকে বিদায় নিয়ে চলে এলাম বাড়িতে। কাল বৈশাখীর ঝড় ততক্ষণে থেমে গেছে। আকাশ শান্ত, মেঘমুক্ত। হ্যারিকেনের আলোয় তারানাথের মুখে এক প্রসন্ন হাসি দেখা গেল। আমি আর কিশোরী এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো ঠাকুর মশাইয়ের কথা শুনছিলাম। তারানাথ কিছুক্ষণ চুপ থেকে বললেন, মনে রেখো, অন্ধকার যত গভীর হোক না কেন, আলোর কাছে তাকে হার মানতেই হয়। কালো জাদু হয়তো ভয় দেখাতে পারে, কিন্তু সত্যিকারের শক্তি হলো জ্ঞান, ক্ষমতা আর ভালোবাসা। এরপর আমি আর কিশোরী ঠাকুর মশাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে এলাম বাড়িতে। হ্যালো এভরিওয়ান, আমি দিব্যেন্দু দাস ছিলাম আপনাদের সাথে বঙ্গকথা চ্যানেলে। আজ আপনারা শুনলেন লেখক শুভেন্দু চ্যাটার্জির কলমে তান্ত্রিক ও হরিনারায়ণপুরের জঙ্গলে। গল্পে তান্ত্রিকের চরিত্রে ছিলাম আমি, দিব্যেন্দু দাস। অন্যান্য চরিত্রে ছিল অভিক, সৌরভ, পূজা, প্রিয়না, রাজ, মধুরা এবং পার্থ অরণ্যদেব। গল্পের পোস্টার ডিজাইনে ছিল আকাশ পিক্সেলের থেকে, সাউন্ডে আছে ফিনিক্স। কেমন লাগলো আপনাদের এই গল্পটি জানাবেন আমাদের ইউটিউব কমেন্ট সেকশনে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিন। তান্ত্রিকের বাদেও অন্যান্য বিভিন্ন গ্রাম বাংলার ভূতের গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, মনে আছে তো, সঙ্গে রাখুন বঙ্গকথা ইউটিউব চ্যানেলকে।